জনগণের জন্য রাজনীতি নাকি ক্ষমতার জন্য? নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই প্রশ্নের উত্তর নিয়ে তৈরি হচ্ছে ধূম্রজাল। জনগণের রাজনীতির বাঁক ঘুরে যাচ্ছে ক্ষমতার দিকে, আর সেই ক্ষমতার জন্য মুখোমুখি হচ্ছে রাজনৈতিক দলগুলো। একসময়ের মিত্র হিসেবে পরিচিত বিএনপি জামায়াত এখন একে অন্যের প্রতিদ্বন্দ্বী। নির্বাচনের আগে ইসি, বিচার বিভাগ আর প্রশাসন নিয়ন্ত্রণে ক্ষমতা ব্যবহার ইস্যুতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করা শুরু করেছে বিএনপি, জামাত ও এনসিপি সকলেই। সব মিলিয়ে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন দিকে রাজনীতি, কোন দিকে দেশ, আর কোন দিকে জনগণের চাওয়া বাক স্বাধীনতা। দর্শক, স্বাগত আজকের এখন প্রকাশ্যে। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আজ আমরা আলোচনার নাম দিয়েছি চেনা রূপ। আর নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, এবং আমাদের সঙ্গে আরও আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত। জাহিদ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা গত দুদিন ধরে দেখছিলাম যে তিনটি দাবিতে নির্বাচন কমিশনের সামনে, নির্বাচন কমিশন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র দল। সেখানে একটি দাবি ছিল পোস্টাল ভোট ব্যালট নিয়ে, জামাতের এখানে সুবিধা দেওয়ার একটি অভিযোগ ছিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যাতে স্থগিত হয় তার একটি দাবি ছিল। এ ধরনের তিনটি দাবি ছিল। এই যে দুদিন ধরে অবস্থান করলো, এটিকে আপনি মব হিসেবে দেখেন কিনা? আমাদের মবের সংজ্ঞাটা আসলে আমাদের সমাজে এখন মানে আমরা সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞা করে আসলে মব শব্দটা ব্যবহার করি না, মানে মব শব্দটার অপপ্রয়োগ হচ্ছে। খেয়াল করি, মবের ডেফিনেশনের মধ্যে আছে এটা আনআইডেন্টিফাইড, আনঅর্গানাইজড, আনস্ট্রাকচার্ড গ্যাদারিং অফ পিপল। মানে এখানে ছাত্রদল তো আওয়াজ দিয়ে ছাত্রদল হিসেবে এসছে, এটা একটা পলিটিক্যাল কর্মসূচি। এটা কর্মসূচি ঠিক হয়েছে না ভুল হয়েছে এই আলাপ হতে পারে। মব হচ্ছে যেমন আমাদের একসময় যে মবগুলো ছিল, যে একজন ছিনতাইকারীকে কেউ ধরে ফেলতে পারলো, কেউ ডাকেনি, মানুষ একত্র হয়ে যাচ্ছে, এসে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিশৃঙ্খল কাজ করে, অ্যানার্কিস্ট কাজ করে, সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে পরিকল্পিতভাবে একটা সংগঠন ঘোষণা দিয়ে তার ব্যানার নিয়ে এসে কাজ করছে, তো এটা মব হওয়ার কোনো কারণ নেই, এটা একটা রাজনৈতিক কর্মসূচি। এখন যে প্রশ্নটা উঠেছে যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে এই চাপ দেওয়াটা তাদের জায়গা থেকে ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে, সেটা পরবর্তী আলোচনা। সেটা মব কোনোভাবেই না। পরবর্তী আলোচনা কি বলে, ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, এটা তাদের বিবেচনা। এখন যদি আমরা খেয়াল করি, রাজনৈতিক কর্মসূচি যেভাবে হচ্ছে, যা হচ্ছে, রাজনৈতিক বক্তব্য যা হচ্ছে, আমি এখন এটা বুঝি নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা মুখে হোক, সেটা তাদের সাক্ষাতের মাধ্যমে হোক, অথবা কখনো কখনো এই ধরনের তাদের পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে হোক, নির্বাচন কমিশনকে আসলে তারা চাপে রাখতে চায়। চাপে রাখার চেষ্টা বা বক্তব্যের মানে এই না যে নির্বাচন কমিশন খুব খারাপ করছে। তারা এই কারণে এটা করতে চায় যাতে নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন অন্তত তাদের প্রতি নেগেটিভ না হয়ে যায়। সবাই করছে কম বেশি। এনসিপি বলছে নির্বাচনে থাকবো কিনা, তারা তাদের জায়গা থেকে বক্তব্য দিচ্ছে। ইভেন জামায়াতের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাকে গিয়ে নির্বাচন কমিশনের নামে এক ধরনের নালিশ করে এসছে। মানে টেকনিক্যালি বা সাংবিধানিকভাবে আপনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে নালিশ জানাতে পারেন না। আসলে নির্বাচন কমিশনের সামনে অবস্থান করা যাবে না, আমি তাও বলিনি। আচ্ছা, তাও বলিনি, কিন্তু একটা নির্বাচন কমিশনের সামনে এখন গ্যাদারিংয়ের যে সমালোচনাটা আছে সেটা হচ্ছে এই জায়গায় তফসিল ঘোষণার পর এই ধরনের গ্যাদারিং বা জেনারেলাইজ যে গ্যাদারিংগুলো আছে এগুলোর বিরুদ্ধে মানে নির্বাচন কমিশনের একটা জেনারেলাইজড অবস্থান ছিল, তো সেই বিবেচনায় সেটা এখানে ভঙ্গ হয়েছে। এটা আমি ওইভাবেই দেখতে চাই যে তারা আসলে চাপ প্রয়োগের পথে সবাই হাঁটছে। একদম একদমই। ব্যারিস্টার শাহরিয়ার ভাই, এখানে বলা হচ্ছিল ছাত্র দলের যে অবস্থানটি, এটি রাজনৈতিক কর্মসূচি, এটিকে মব হিসেবে দেখতে রাজি নয়, তবে এটি ঠিক ছিল না বেঠিক ছিল তা নিয়ে কথা বলেছেন জাহিদ ভাই। আপনার কি মত? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালামের শুভেচ্ছা এবং আপনাদের দুজনকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিই, আজকে আপনি যে টপিকসটা তুলছেন চেনা রূপ, এই চেনা রূপ নিয়ে আমি একটু শুরু করে তারপর আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। চেনা রূপটা কি? চেনা রূপটা বর্ষিয়ান সাংবাদিক, এবং আমরা বলবো যে এদেশের সাংবাদিকতায় যে একটা ম্যাগাজিন আসে, সেটার জন্য সপ্তাহ জুড়ে সবাই বসে থাকে, মিলা নামে একটি কাল্পনিক চরিত্রের জন্য সবাই ভালোবাসে, সেটা মনে হয় শফিক রহমান সাহেব এদেশের সবাইকে দেখিয়ে দিয়েছেন। সো এই চেনা রূপের সংজ্ঞাটা উনি দিয়ে দিয়েছেন কোথায়? সংসদ ভবনে। যে সংসদ ভবনে আজকে যাওয়ার জন্য সবাই, আমি বলবো, চেষ্টা চালাচ্ছে, লালিয়ত বলবো না, সবাই চেষ্টা চালাচ্ছে। সেই সংসদ ভবনে তিনি কি বললেন? মিডিয়া এবং ব্যবসায়িক এরা কেন দালাল হচ্ছে, কেন তাদেরকে দালাল বলা হচ্ছে,
কি ম্যাজিক, আগে যারা আওয়ামী লীগ ছিল তারা রাতারাতি বিএনপি হয়ে গেল, একদম কোটেড করে বললাম, আগে যারা আওয়ামী লীগ ছিল তারাই রাতারাতি বিএনপি হয়ে গেল, কি একটা ম্যাজিক। এই যে আপনি বললেন রূপ, ম্যাজিকটা হচ্ছে রূপ। তার মানে চেনা রূপটা কি, যে আগের থেকেই সরকার বদলের সাথে সাথে ব্যবসায়িক সমাজ, মিডিয়া জগৎ দুটাই তাদের রূপ পরিবর্তন করে। তা এই কথার প্রসঙ্গে একটু বলেও নি, আমি এই কথাটা আগেই বলছিলাম। সেই জন্যে জামাতের একজন মানে কি বলবো পদধারী নেতা সরকার বললো, তুমি এভাবে বললে ব্যবসায়িকরা ভোট দেবে না, মিডিয়াও আমাদেরকে সমর্থন করবে না। তা আমি ওনার উদ্দেশ্য এর মধ্যে দিয়ে বলে দিই যে শোনেন, পরিবর্তন সব জায়গায় হতে হবে। এই পরিবর্তনটা কি, আগে নির্বাচন কমিশন ঘেরাও করা হতো, যান আমার ভাই বললেন যে দুইটা জিনিস। প্রথমে আমি বলে নিই ইলেকশন কমিশনের কাজটা কি। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে জাতীয় নির্বাচন আর লোকাল ইলেকশন করা। ইউনিভার্সিটি ইজ অটোনমাস বডি, ইউনিভার্সিটি ইজ অ্যান অটোনমাস বডি। সে ইলেকশন করবে, কখন কিভাবে করবে সেই সিদ্ধান্তটা নিতে পারে কে, ইউনিভার্সিটি নেবে, বিশ্ববিদ্যালয় নেবে। এখন ধরে নেন ইলেকশন কমিশন একটা পরিপত্র জারি করলো যে বাংলাদেশের কোথাও পার্লামেন্ট ইলেকশনের আগে কোনো ইলেকশন হবে না। ইজ ইট বাইন্ডিং টু দ্য ইউনিভার্সিটি? দিস প্রথম। তাহলে যদি বাইন্ডিং টু দ্য ইউনিভার্সিটি না হয়, এর তফসিল ঘোষণা করা হয়েছে, ইলেকশন হবে আগামীকালকে, হঠাৎ করে আজ সকালবেলা আপনি কি করতেছেন, একটা রিট ফাইল করলেন কেন? রিটটা ফাইল করলেন। সো ওই যে চেনা রূপের কথা বললাম, আমরা যে পরিবর্তন চাচ্ছি, আমরা এই জিনিসগুলো আগে দেখে এসেছি যে এইভাবে ইলেকশনটাকে পলিটিক্যালাইজ কেন। আজকে একটা কথা বলা হচ্ছে, কি কথা, যে জনাব তারেক রহমান সিলেট যাচ্ছেন ডে আফটার টুমোরো। আগামীকালকে যদি ইলেকশনটা হতো এবং ইলেকশনটা ধরে নেন হাইপোথেটিক্যালি যে কে জিততো না জিততো যায় না, ছাত্রদল হেরে গেল, তাহলে যে ভাইবটা তারেক রহমানের যে ভাইব বা তার যে কি বলবো তার সিলেটে পদার্পণ উপলক্ষে যে একটা রূপ দেখা যেত, সেই রূপটা ম্লান হয়ে যেত এই ইলেকশন রেজাল্টের উপরে। অতএব যে করে হোক ইলেকশনটাকে বন্ধ করতে হবে। তার মানে আমরা কিন্তু অলরেডি আমাদের জুলাইয়ের যে বাসনা, যে চেতনা, যে বিপ্লবের যে ধারণা, সেখান থেকে আমরা সরে এসে দেশের চেয়ে আমরা ব্যক্তিকে ইম্পর্টেন্ট দেওয়া শুরু করে দিলাম। সো হুইচ ইজ মানে অনাকাঙ্ক্ষিত। এবং ভাই বললেন আর একটা কথা লাস্টে, শোনেন, এন্ট্রিম গভর্নমেন্টের 3টা কাজ। কি কি কাজ? 3টা, বিচার করা, সংস্কার করা, ইলেকশন করা। এবং এই ইলেকশন কমিশন কিন্তু 8-10টা ইলেকশন কমিশনের মতো না। ইলেকশন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই এন্ট্রিম গভর্নমেন্ট, যে এন্ট্রিম গভর্নমেন্ট নিজে কনস্টিটিউশনের দ্বারা তৈরি না। তাহলে আমি এন্ট্রিম গভর্নমেন্টকেই বলবো যে আপনি যে ইলেকশন কমিশন ওখানে সবাই মিলে বসালাম, সে ঠিকমতো কাজ করতেছে না। যদি ইলেকশন কমিশনটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন ঠিকমতো কাজ করছে না বলে ছাত্রদল গিয়ে তাদেরকে সেই দাবি দেওয়াগুলো বলছে যে আপনারা ঠিকমতো কাজ করেন না। আপনাকে একটা জিনিস বলে দিই, সেদিন কি হচ্ছিল, হিয়ারিং হচ্ছিল। আপনাকে একটা জিনিস বলি, সেদিন আপিল হিয়ারিং হচ্ছিল এবং আপিল হিয়ারিংয়ের সামনে ভাই যেটা বললেন মব, ডেফিনেটলি আমি তার ডেফিনেশনকে সমর্থন করে বলতেছি যে হুইচ ইজ নট এ মব। কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক প্রেশার দেওয়া একটি সমাজে কোনোভাবেই কাম্য নয়। আপনি একটা জিনিস বোধহয় খেয়াল করছেন যে প্রথম দিন যখন ওখানে ছাত্রদলের সবাই আসলো, মহাসচিব সাহেব এসে কিন্তু ইলেকশন কমিশনের সাথে দেখা করলেন। তো মহাসচিব সাহেব যখন বিএনপির মহাসচিব এসে ইলেকশন কমিশনার সাহেবের সাথে, চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে মিটিং করলেন, তো সে তো বলতেই পারতো এই দাবিগুলো। তাহলে আমার এতগুলো লোককে নিয়ে আসা, ওই নিয়ে আসার পিছনে অন্য কারণ ছিল, যাতে ভিতরে 3টা ইস্যু ছিল। একটা হচ্ছে যাদের বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব ছিল তাদের যাতে বাতিল দেওয়া না হয়। এবং এই নিয়ে হাসনাতের সাথে আগের দিন কিন্তু একটা কি হলো, আমরা লোক কখন দেখলাম, আগের দিন হাসনাতের সাথে বিএনপির একজন প্রভাবশালী নেতার জন্য কথা কাটাকাটি হলো, পরের দিনই দেখলাম এখানে শয়ে শয়ে ছেলেপেলে নিয়ে আসা হলো। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। জি জি, আপনার কাছে কি তাই মনে হয়? এই যে মানে আব্দুল্লাহ মিন্টুর সঙ্গে আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহ বা তাদের আইনজীবীদের মধ্যে কিছুটা বাদানুবাদ আমরা ভিডিও দেখেছি, মানে বলছিলেন যে তারই একটি রেশ ধরে এই শত শত ছাত্র দলের নেতাকর্মী দুটো যখন পরপর ঘটে রিলেট করার চেষ্টা হতে পারে। কিন্তু আমি একটা কথা আমি নিজেও মনে করি, নির্বাচন কমিশন অন্তত 2-3টা ঘটনায় দেখেছি আমরা ঋণ খেলাপের ক্ষেত্রে বা দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে খুব ভিজিবল অস্পষ্টতা প্রদর্শন করেছে। এটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আমরা দেখতে চেয়েছি একটা নির্বাচন কমিশন খুবই স্ট্রংলি পারফর্ম করছে,
খুবই স্ট্রং তার অ্যাটিটিউড দেখাচ্ছে, এই জিনিসগুলোতে ঘাটতি ছিল এই নির্বাচন কমিশন আমি মনে করি। কিন্তু এটার সাথে যে এটা রিলেটেড আমি সেটাকে সেভাবে দেখতে চাই না। তবে যেহেতু ওই ঘটনার পরপর এটা হয়েছে, কিন্তু এই যে প্রবাসী বা এই যে পোস্টাল ব্যালট নিয়ে যে সংকট ছিল সেটা নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা হচ্ছে। এটা ব্যালটে যেভাবে মার্কাগুলো এসছে বা এগুলো কার কার কাছে যাচ্ছে, এটার মধ্যে আবার নির্বাচন কমিশনের দিক থেকে কিন্তু অস্পষ্টতা ছিল। সুতরাং কেউ এই ধরনের অর্গানাইজড কোনো মুভমেন্ট সে করার চিন্তা করতেও পারে। কিন্তু ওই যে বললাম, যেহেতু একই সাথে ঘটনাগুলো ঘটছে, এটাকে রিলেট করার একটা চেষ্টা কেউ করলেও সেটাকে খুব উড়িয়ে দেয়। যেহেতু এই বিষয়টি এসছে, এটা আসিফ মাহমুদ নিশ্চয়ই আপনি শুনেছেন, গতকালকে উনি দাবি করছিলেন যে বিএনপি মহাসচিব যখন 1.5 ঘন্টা বৈঠক করলেন নির্বাচন কমিশনারদের সঙ্গে, সেখান থেকে বের হয়ে এসে এই রায়গুলো দেওয়া হলো দ্বৈত নাগরিকত্ব কিংবা ঋণ খেলাপি বিএনপি জামাত উভয়ের ক্ষেত্রেই। তাদের দাবি করেছিল যে প্রভাব ছিল। উনি দাবি করতে পারেন, আবারও বলছি, কিন্তু আপনি যখন আপনাকে তাই মনে হয়? আমার মনে হয় না। আমি একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা জামাতকে দেখেছি গিয়েছে আগের দিন। একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো রাজনৈতিক দল, শুধু আমি এনসিপির কথা বলছি না, অল দ্য পলিটিক্যাল পার্টিরা মাঠে রেটরিক ব্যবহার করে। আবারও বলছি, সে কিন্তু চাপ জারি রাখতে চাইবে এবং এটাকে পজিটিভলি দেখি। তার কাজই হচ্ছে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সঠিক পথে রাখা। এখানে একটা ঝুঁকি আছে জামাত এবং এনসিপির দিক থেকে, আমি এটা বলে রাখা ভালো। জি, মানে আমরা অনেকে মনে করছি দুই জোটের মধ্যে খুব টাফ কম্পিটিশন হবে, আমি মনে করি না। আমি মনে করি বিএনপি খুব সহজ একটা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এটার একটা প্রবলেম আছে। এটা প্রবলেমটা হচ্ছে শাহরিয়ার ভাই যেটা বললেন, বহু মিডিয়াকে কি বিএনপি থেকে বারবার বলা হয়েছে যে আপনি আমার জন্য এটা করেন? না, বলা হয়নি। আমাদেরকে কখনো বলা হয় না। অ্যালাইন্ড হয়ে যায়। এইটা আপনি চান বা না চান, শেখ হাসিনার সময় তো এই ধরনের চাটুকারিতায় অভ্যস্ত হয়ে গিয়েছিল সবাই। সে এখন নতুন কাউকে একই কাজ করছে। প্রশাসন, পুলিশের, নির্বাচন কমিশনের অ্যালাইন্ড হওয়ার ঝুঁকি আছে কিন্তু বিএনপির প্রতি। ফলে এনসিপি এবং জামাত, আমি এটাকে এই অর্থে সঠিক বলি, তাদের দিক থেকে চাপটা রাখা দরকার আছে যাতে তাদের নিউট্রালিটি বজায় থাকে এবং সেটা যাতে কন্টিনিউ করে। সেই জন্য অভিযোগ সবগুলোই যে খুবই সাবস্ট্যান্স আছে সেভাবে দেখাও জরুরি না। এটাকে রেটরিক হিসেবে আমি একটু সাহেব একটু আপনাকে জানতে, যেহেতু বিষয়টা তুলল জাহেদ, আমি এই টেলিভিশনে কাজ করছি, আমি টক শো করছি, আমি একটা রিপোর্টিং টিম দেখি, আমি আপনাকে মানে একদম নিশ্চিত করে বলছি, আমাদের আজ পর্যন্ত 5 আগস্টের পর বিএনপি কখনো ফোন দিয়ে বলে নাই যে এই নিউজটা কেন দিলেন না, এটা কেন দেন, কাভারেজটা বেশি করে দেন। তারপরেও আপনি যে কথাটি বলছিলেন যে মিডিয়া একটি রূপ ধারণ করছে বা চেনার রূপে ফিরে যাচ্ছে, না আপনার কাছে কেন মনে হয় এটি আসলে কেন যাচ্ছে? আমি সেটা তো জানবো। সেটা দর্শক তাকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে, আলোচনার বিষয় চেনা রূপ। আমরা ছিলাম ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিষয়টির কথা হচ্ছিল গণমাধ্যমের অবস্থান, আপনি খুব বিশদগার করলেন, সমালোচনা করলেন, কিন্তু আমার কাছে প্রশ্ন ছিল আপনার কাছে আমার, যে এই অন্তত আমাদেরকে কিন্তু 5 আগস্টের পরে বিএনপি থেকে একবারও কোনো প্রেশার দেওয়া হয়নি কিংবা কোনো চাহিদাপত্র দেওয়া হয়নি যে এটি করেন বা এটি কেন করলেন, তারপরেও এই অভিযোগ কেন আপনার? আচ্ছা, প্রথম কথা আমি একটু কারেকশন করে দিই। জনাব শফিক রহমান সাহেব ওটা কৃষিবিদ ইনস্টিটিউটে বলছে, আর আমি বিষেদগার করি না, করার ইচ্ছাও নাই। যেটা সত্য সেটাই বলার জন্য শফিক রহমান সাহেব যেটা বলছে সেটাই বলছে। তার একটা উদাহরণ দিই আপনাকে। 23শে জুলাই যে ব্যবসায়িক সম্মেলন হলো এবং সেই সম্মেলনে যারা বক্তব্য দিলেন এবং যারা বারবার বললেন প্রথম, দ্বিতীয়, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই, তারাই কিন্তু আবার দল ধরে জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে গেল এবং তারা দেখা করলেনও। ওই একই লোকগুলো কবে তারেক রহমান আসার 7 দিনও পার হয়নি। তাহলে ওই জন্য বললাম চেনা রূপটা। এবার আসেন মিডিয়ার কথা আসি। যে মিডিয়াগুলো আমি এক জায়গায় বলছিলাম, যে মিডিয়া হাউসগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা বিরোধী বানানোর জন্য অপপ্রয়াস চালালো, তারাই আজকে আবার কি করতেছেন, ওনাকে স্বাধীনতা স্থপতি লাগাই দিচ্ছেন। স্বাধীনতার ঘোষক জিয়া যে অ্যাডমিটেড ফ্যাক্ট, সেটাকেও তারা কি করতেছেন, স্থপতি লাগায় এটাকে ভবিষ্যতে যাতে একটা বিতর্কিত করা যায় সেই কাজটা করতেছে। এই যে অতি কি বলবো চাটুকারিতা, এই চাটার দল আজ থেকে নতুন না। এই চাটার দলের থেকে এই চাটার দল কারা? আমি আপনি সবাই। আমরা যদি পরিবর্তন না হয়, এখানে কিন্তু মিডিয়া হাউসের কথা বললাম না। আবার মিডিয়া হাউসের কথা যদি ধরি, আপনাকে এখন বলে দিই, আমি 71 টিভিতে আমি এই পরিবর্তনের পর তো আমি যাচ্ছি। 71 টিভি ড্রাস্টিক্যালি চেঞ্জ। 71 টিভি গত 15 বছরে যে ক্ষতিটা করছে, আজকে তো গত 1.5 বছরে ড্রাস্টিক্যালি চেঞ্জ।
আজকে ওখানে যে আমরা সব কথা বলতে পারি, কিন্তু শ্যামল সাহেবরা যখন ছিলেন তখন আমরা এটুকু বলতে পারতাম না। সো আপনাকে সরকার পরিবর্তন নেয়, যেটা ভাই বললেন, উনি অনেক জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান, উনি যে কথাটা বলছেন বিএনপি চাক আর না চাক, আপনি একটা ভাইব তুলতেছেন বিএনপি ক্ষমতায় যাচ্ছে, অতএব যেমন আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে বলি, আজকে কিন্তু জুলাইয়ের ছাত্ররা এসেছিল, এই ছাত্ররা জুলাই আন্দোলনের প্রত্যক্ষ যারা আন্দোলন করছে, এই ছেলেগুলো কোনো চাকরি নাই, কিছু নাই, কি অনিশ্চিত জীবনের মধ্যে চলতেছে। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে বলা হচ্ছে ছাত্র দলের একটা ভাইব উঠছে, কি ভাইব, যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, যারা যারা ছাত্র দল করবে তাদের নাম এই লিস্টে থাকলে ক্ষমতায় আসলে চাকরি পাওয়া যাবে। আপনাকে একটা জিনিস বলি, পেট কিন্তু যত কথাই বলি, পেট তো আগে, আপনি তাহলে কম্পেল হচ্ছেন জীবনের তাগিদে। আমরা তো জুলাই সনদের কথা বা জুলাইয়ের কথাটা বারবার, আজ পর্যন্ত আপনি কি দেখছেন এই ছেলেগুলোকে পুনর্বাসনের কথা? আজ পর্যন্ত কি আপনি দেখছেন তাদেরকে যে ইন্ডিমিনিটি দেওয়ার কথা প্রপোজ করলেন সেটা পাশ করার কথা? না। তার মানে আমরা মূল জায়গা থেকে সবসময় সরে যাচ্ছি, আমরা ক্ষমতার পরিবর্তন চাচ্ছি, আমরা ক্ষমতার পরিবর্তন চাচ্ছে। আপনি যে প্রথমে যে কথা বললেন যে ক্ষমতার জন্য রাজনীতি হয়ে যাচ্ছে, শাসনতন্ত্রের পরিবর্তন, ইনস্টিটিউশনাল চেঞ্জ, সে জায়গায় যেতে চাচ্ছি না। জি, হয়তো যাবে। জাহিদ বিক্রম, আপনার কাছে যেতে চাই, এনসিপির যে মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আপনি নিশ্চয়ই জানেন গতকালকে তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশনের যে অবস্থা, তাদের যে আচরণ, তাদের যে নিরপেক্ষতা, এই ইসির অধীনে তারা নির্বাচনে যাবে কিনা নিয়ে তারা পুনর্বিবেচনা করবে। এবং আজকে তিনি এবার সংবাদ সম্মেলনে এই দাবিগুলো, এবং আজকে যেটি হলো হাইকোর্টের যে একটি স্টে হয়েছে সাকসু নির্বাচন, এইসব মিলিয়ে তিনি বলেছেন যে, এবং তারেক রহমানের যে বিভিন্ন জায়গায় মুভমেন্ট, বিভিন্ন তার আশা উপলক্ষে যে বিভিন্ন জায়গায় প্রচারণা, তিনি বলেছেন সবার আগে তারেক রহমানকে শোকজ করা উচিত এই ইসির। একটা জিনিস একটু বলবো, আমার একটা সুন্দর, মানে অন্তত একটা ভালো নজির স্থাপন করেছে ইসি। তারেক রহমানের উত্তরবঙ্গের একটা সফর ছিল, সেই সফরে নির্বাচনী ক্যাম্পেইন না, অন্য নামে কিছু জনসভারও প্রস্তুতি ছিল। এটা বিএনপির দিক থেকে ঠিক হয়েছে বলে আমি মনে করি না, কিন্তু এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশন সেই ব্যাপারে বাধা দিয়েছেন এবং বিএনপি ওটা অ্যাগ্রি করেছেন। সেই কারণে আমি মনে করি যে নির্বাচন কমিশন একদম কিছু করছে না তা না। জনাব তারেক রহমান সিলেটে যাওয়ার পর তো 21 তারিখ রাতে যাচ্ছেন, 22 তারিখ থেকে কিন্তু ক্যাম্পেইনের ফর্মাল শুরু হয়ে যাবে। সুতরাং এরপর তো আসলে ওনার প্রচারণার ক্ষেত্রে কোনো সমস্যা, বাধা নেই। তো আবারও বলছি, এটা কিন্তু চাপ। এই যে উনি বলছেন নির্বাচনে থাকবো কিনা, দুটো তিনটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে। সেটা হলো, একটা হলো চাপ তৈরি করা, এটাকে আমি খুবই পজিটিভলি দেখি। আমরা বাংলাদেশকে একটা মোটামুটি বিতর্কমুক্ত একটা নির্বাচনের মাধ্যমে যদি আমাদের সরকার গঠিত না হয়, আমাদের স্থিতিশীলতা, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রশ্নের মধ্যে পড়ে যাবে। আমরা পোস্ট গণ অভ্যুত্থান দেশগুলোতে খুব স্টেবল সিচুয়েশন বেশি দেশে হয় নাই, কিন্তু মধ্যপ্রাচ্যের সাথে আমাদের এই সাম্প্রতিক সময় একটার পর একটা যা ঘটলো, আর এটা ঘটে নাই। সুতরাং এটা লাগবে, সে কারণে তারা এই চাপ দিক। আবার যেটা হয়, আপনি তো রাজনীতি করেন, যদি আনএক্সপেক্টেডলি খারাপ ফলাফল আসে, যাতে আপনি কিছু বলতে পারেন, এগুলো বলতে হয়, প্ল্যাটফর্ম রেডি করে রাখা আপনি বলতে হয়। কারণ হচ্ছে যখন আপনি প্রচুর নির্বাচনে জেতার জন্য আপনি যতটুকু শক্তি তার চেয়ে বেশি শক্তি দেখাবেন, কারণ ভোটাররা দেখতে চায় যে কে ক্ষমতায় আসছে, বিশেষ করে সুইং ভোটাররা, আমি তাকে ভোট দিই। কারণ আমার এলাকায় যদি বিজয়ী দলের এমপি থাকে, তাহলে সে আমার এখানে বেশি উন্নয়ন করতে পারে। উন্নয়ন কাজ এমপির করার কথা না, কিন্তু আমরা এভাবেই দেখি। একটা ছোট প্রশ্ন করবো, এই যে ক্ষমতায় কে আসবে, এই ক্ষেত্রে আপনি বরাবরই বলে আসছেন, আমার এখানে কয়েকবার বলেছেন যে আপনি নিশ্চিত বিএনপি ক্ষমতা যাবে এবং কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই অনেকটা সহজভাবে যাবে, একটু আগেও বলছিলেন। এটি আবার একটু আগে শাহরিয়ার বলছিলেন যে এই যে আগে থেকে একটি প্ল্যাটফর্ম তৈরি করা, বিএনপি ক্ষমতা যাচ্ছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে উদাহরণ দিচ্ছিলেন। বিষয়টি আসলে কি, আপনি কি নিশ্চিত? যে আমি নিশ্চিত, কিন্তু যে প্রবণতাগুলো ভালো না। এই যে ক্ষমতায় যাবে তাতে প্রবলেমটা কি হয়, কিন্তু এই প্রবণতার এক্সিস্ট। আমি একটু আগে ঢাকা ভার্সিটি সরিয়ে আসি, কনস্টিটিউয়েন্সি সুইং ভোটারের কথা বলছিলাম। দেখবেন নির্বাচন যত এগিয়ে যেতে থাকবে, যখন এই পরিস্থিতি যদি এটা হয় যে বিএনপির ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, বা এটা যদি জামাত হতো, তাহলে কি হতো জানেন? দুটো দলেরই হার্ডকোর খুবই কঠোর ভোটার আছে, তারা দল জিতুক হারুক তারা ভোট দেবেই। ডিসাইড করে মাঝখানে থাকে, আমরা যাদেরকে সুইং ভোটার বলি। ও কি চিন্তা করে জানেন? ওই যে বললাম, এমপির কাজ তো উন্নয়ন না, ও চিন্তা করবে আমার এখানে যদি হেরে যাওয়া দল বা বিরোধী দলের এমপি থাকে, তাহলে সে যথেষ্ট উন্নয়ন করতে পারবে না। খেয়াল করুন, এমপিতে কতগুলো বরাদ্দ আছে, টিআর, কাবিখা, কাবিটা, থোক বরাদ্দ, এগুলো সবার জন্য সমান। কিন্তু যদি সরকারি দলের এমপি হয়, তখন উনি এখানে রাস্তা আরও বেশি বরাদ্দ নিয়ে আসতে পারবেন। এই প্রবণতা আছে, এটা আমাদের এখানে খুব কমনলি কিন্তু কাজ করে।
মানে সেটি কি এখন পুরোপুরি বিএনপির দিকে? খুব সম্ভাবনা। আর যদি বিএনপির আমারটা আমি যদি সঠিক হই, বেশিরভাগ মানুষ যদি তা মনে করে তাহলে একটু কিন্তু থামাই, সেদিকে আপনি কি ঝুঁকে তাই যাওয়ার মনে করেন সম্ভাবনা শাহরিয়ার থাকে। ভাই? না ভাই, আমি এই বিশ্লেষণের সাথে একমত না, এই কারণে যে রিসেন্ট যতগুলো জরিপ এসছে, আপনি জরিপগুলো দেখে নেন, যে সুইং ভোটের কথা আগে প্রথমে বলি। ভোটার, বাংলাদেশে ভোটার আছে যারা ধরে না আওয়ামী লীগ এর আগে 25% ভোট পাইছে, এই লাস্ট যতগুলো হয়েছে, ওর নাম কি, সার্ভে হয়েছে, জরিপ তাতে যতগুলো। দেখা গেছে জরিপগুলো 5% ভোটার ভোট দিতে যেতে অনাগ্রহ প্রকাশ করছে, বাকি সবাই ভোট দিতে চায়। তার মানে আপনি একটা জিনিস পরিষ্কার, আওয়ামী লীগের ভোটার বলে কোনো কিছু না, এটা ক্লাব না, ভোটার ইজ ভোটার। এখানে সুইং ভোটার আছে আর দুইটা দলের হয়তো ভোটার আছে। এখন যে জিনিসটা ভাই বললো, দেখেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং, দিস ইজ দ্য কল ইলেকশন ইঞ্জিনিয়ারিং। যে কি ভাইবটা তোলা, যে প্রশাসন আগে বলে দিচ্ছে। যেমন দেখেন, এটা আপনার মনে রাখতে, 1996 সালে যখন এই জুন মাসের এই আন্দোলনের সময় কিন্তু সেক্রেটারিয়েটে ওনার নাম কি, ফার্মার্স ব্যাংকের মহিউদ্দিন খান আলমগীর, জনতার মঞ্চ, তারা জনতার মঞ্চ করে সারা দেশের প্রশাসনকে নিয়ে আসলেন এবং নিয়ে এসে সারা দেশে কিন্তু একটা দিয়ে দিলেন কি, এবারে কে যাচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতা যাচ্ছে। লোকাল প্রশাসন ভাবলো, এখন যদি আওয়ামী লীগকে আমি সমর্থন না করি তাহলে তো আমাকে বান্দরবন ট্রান্সফার করে দিবে। ওই পুলিশ অফিসারও তাই করলো। দিস ইজ দ্য পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যেটা এবারে হয়তো বা সম্ভব নয় বলে আমি বিশ্বাস করি। বিশ্বাস খালি করি না, আমি বিশ্বাস করতে চাই, কারণ এইভাবে তাহলে জুলাই সনদের কোনো মানেই থাকে না। সেকেন্ডলি আপনাকে আরেকটা জিনিস বলি, আমি এই কথাটা ভাইয়ের ওই সময় ভুলে গেছিলাম, আমি একটু বলে দিই। গত 4 দিন আমি ইলেকশন কমিশনে ছিলাম এবং ইলেকশন কমিশনারদের সামনে হিয়ারিং হয়েছে। অন্য কে কি দেখছে জানি না, আমার চোখে আমি অস্বীকার করতে পারবো না, ওনারা যথেষ্ট ফেয়ার ছিল। কেউ যদি বলে যে মহাসচিব আসার পরে রাতারাতি চেঞ্জ হয়ে গেছে, তা না। কিন্তু দেখেন, একটা উদাহরণ দিই, আসলাম সাহেব, সে হচ্ছে খেলাফি এবং 1600 কোটি সম্ভবত, 1600 কোটি টাকা। আগের দিনে সে ট্রাস্ট ব্যাংক দাঁড়ায় বলল যে ওনার বিরুদ্ধে আমরা সিপি ফাইল করছি, যে উনি টাকা দেননি, হাইকোর্টের অর্ডার মানেননি। পরের দিন ট্রাস্ট ব্যাংক এসে কি বলে জানেন, আমরা আর অ্যাপেলেট ডিভিশনে কন্টেস্ট করব না। ওই বেচারা ইলেকশন কমিশনাররা কি করবে, ব্যাংক এসে যদি বলে যে আমি আর টাকা নিব না ওনার কাছ থেকে, তার মানে কি রাতে একটা ফিটিং হচ্ছে। দিস ইজ অলসো এ পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনি 1700 কোটি টাকা যে লোক দিতে পারেন না, আপনি 10টা লয়ার এবং সব বিগ প্রমিনেন্ট লয়ার নিচ্ছেন, তাদের ফি দিতে পারছেন, আর ব্যাংকের টাকা দিচ্ছেন না। ঠিক একই কাজ যখন হচ্ছে, ঋণ খেলাফি যতগুলো হচ্ছে, ওখানে আমি লোকগুলোর চেহারা, ব্রিগেডিয়ার সাথে বলে ফেললো এইভাবে আপনার অসত্য সবাই কি করতেছে, হাইকোর্ট থেকে একটা অর্ডার নিয়ে আসতেছে। কি অর্ডার? স্টে অর্ডার। সিআইবি মানে কি, আমার নামটা ব্যাংকে দেখাও না কি হিসাবে, ঋণ খেলাফি, কিন্তু আমি তো অ্যাডমিটেডলি ঋণ খেলাফি। তাহলে আমি যদি এইভাবে যদি পুরাটা সবগুলো এক জায়গায় থাকে, এই যে যেমন আজকে ইলেকশনের কথা বললেন, আমাদের যে জাজেরা ওখানে বসে আছেন, দে আর নট দ্য গোল্ডেন সান অফ দিস সয়েল। তারা জানে না যে আজকে যদি আমি ইলেকশনটা বন্ধ করে দিয়ে রিপার্কেশনটা কি হবে? তারা কি বোঝে না এই টাকাটা, এটা পাবলিক মানি। এই যে আসলাম সাহেবের কাছে যে টাকাটা আছে, এটা আমার আপনার টাকা রে ভাই, ব্যাংকের টাকা তো আসমান থেকে আসেনি। তো যে লোকটা টাকা না দেওয়ার অভ্যাস, সে সরকারে যে ভাই বললেন কল্যাণমূলক, কল্যাণ করবে না, আগে সরকারের কাছ থেকে কি করে নিবে, টাকা নিয়ে নিবে। তাহলে আপনি কাকে ভোট দিবেন? যে লোকটা প্রথম থেকে মিথ্যা কথা বলতেছে, অসৎ চরিত্রে, তাদেরকে দিবেন না। জি একদমই। একটু আপনার কাছে ফিরতে চাই, এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে টার্মটা আসলো, এটি আপনি শুনেছেন যে এনসিপি দুদিন ধরেই বলছে এই বিষয়টি, তারা একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সংখ্যার কথা বলছে। আপনি কি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং আসলে যাচ্ছে কিনা, সেটা যদি যায় তাহলে নির্বাচনের একটি সংখ্যা তৈরি হতে পারে কিনা? আমি সত্য জানবো। দর্শক, তাই আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একেবারে সঙ্গে থাকুন। ফিরলাম বিরোধীর উপরে কথা বলছিলাম চেনারূপ নিয়ে, আমরা ছিলাম ডক্টর জাহিদুর রহমান। আপনার কাছে জাহিদ ভাই, এনসিপির আহ্বায়ক বলেছে যে ইলেকশন কমিশন যদি মনে করে দেশে একটাই দল, তাহলে তারা ভুল ভেবেছে। ইসি এমন করতে থাকলে আমরা মাঠে নামতে বাধ্য হব। নাহিদ আরও বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাইলে তা ভেস্তে যাবে। এবারের নির্বাচন 2008-এর মতো না, এবারের নির্বাচন হবে 1991-এর মতো। এবার ভালো কথা বলেছে। তা মানে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, মানে এই টার্মটা কেন আসছে আবার হঠাৎ করে, কি মনে হয়? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা একটু অ্যানালাইজ করি। তার আগে আমি যেটা বলেছি সেটা একটু বলতে চাই। আমি প্রাথমিকভাবে যেটা বলেছিলাম, ভোটারদের যে এই ধরনের স্পন্টেনিয়াস চলে যাওয়া, সেটার সাথে ইঞ্জিনিয়ারিংয়ের সম্পর্ক নাই। এটা একটা পারসেপশন হুইচ মাইট বি প্রুভড রং।
91 সালে আওয়ামী লীগ জিতে যাবে, দ্যাট ওয়াজ আ পপুলার পারসেপশন, এবং সেটার উপরে ভিত্তি করে নাকি আওয়ামী লীগ, আমরা অনেক ছোট ছিলাম, স্কুলে পড়ি, ক্যাবিনেট নাকি বানিয়ে ফেলেছিল, কিন্তু সেটা হয় নাই। কিন্তু পারসেপশনের কারণে এই ফ্লো তৈরি হতে পারে। আবারও বলছি, এটা যদি জামাতের জন্য এই পারসেপশন হয় তাহলে একজন সুইং ভোটার ওইদিকে যেতে পারে। কিন্তু যে ঝুঁকিটার কথা বলছি, খুব একতরফা নির্বাচন হওয়ার ক্ষেত্রে ইভেন কোনো রাজনৈতিক দল নিজে না চাইলেও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবাবিলিটি তৈরি হয়। আপনি তখন বিএনপি সাজতে চাইবেন বা জামাতের জন্য যদি ফ্লো শো তৈরি, আপনি জামাত সাজতে চাইবেন, এবং আপনি চান বা না চান সে আপনার হয়ে কাজ করা শুরু করে দিতে পারে। ইলেকশন বিতর্কিত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কেউ পরিকল্পনা করে যে কাজটা করছে সেটা নাও হতে পারে, এটা আমি ব্যক্তিগতভাবে সত্যিই মনে করি। সো তারা তাদের জায়গা থেকে এই যে কনসার্নটা জারি রাখছেন, এটাকে আমি হেলদি প্র্যাকটিস হিসেবে দেখতে চাই, এটা দরকার আছে। কারণ এভাবেই কাজ করে। আমরা তো আসলে বহু বছর আমাদের গণতান্ত্রিক ইনস্টিটিউটগুলো কাজ করেনি, এবং আমরা একটু এই জায়গাটায় আসি যে আপনার সাংবাদিকের কথা বললেন, আমি যদি এইভাবে বলি আপনাকে, আজকের কোনো দল, আপনি বললেন বিএনপি আপনাকে বলেনি, আমি যতদূর জানি কোনো দলই এই ধরনের কথা এখন বলছে না। কিন্তু গত 15 বছর, বিশেষ করে সর্বশেষ 10 বছর, 14 সালের পর থেকে সাংবাদিকতা বলতে যা সাংবাদিকরা দেখেছেন, বুঝেছেন, যার চাকুরি হয়েছে ওই সময়, যিনি 10 বছর যদি সাংবাদিকতা করেন, তার এখন একটা মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু তার এক্সপিরিয়েন্সটা কি? উনি সাংবাদিকতা বলতে কি বোঝেন? যারা সরকারি কর্মচারী হয়েছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়েছেন, 8 সালে যারা মানে বিসিএস দিয়ে ঢুকেছেন, উনি আজকে মিড লেভেলে চলে গেছেন, উনি আজকে ডিসিএসপি হচ্ছেন, তো উনি প্রজাতন্ত্রের কর্মচারী বলতে আসলে কি বোঝেন? এই জিনিসগুলো কিন্তু প্রবণতা রয়ে গেছে, এগুলোর থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে, এবং এই জায়গায় এই শোরগোল, এই চাপ, এই জিনিসগুলো থাকা দরকার আছে। আর একটা ছোট বিষয় জানতে চাই, জামাতের আমির বলেছেন যে নারী ভোটাররা এবার জামাতকে বেশি ভোট দেবে, আপনি কি তাই মনে করেন? আমি নিশ্চিত নই, তবে নারী ভোটারদের উপরে জামাতের যথেষ্ট, জামাত কিন্তু একজনও নারী প্রার্থী দেয়নি, কিন্তু কাজ আছে। নারী প্রার্থী দেয়নি একজনও, এটা আমি মনে করি, আমি যতদূর জানি যে 5% যে কমপক্ষে নারী থাকতে হবে, এটা জামাতের নোট অফ ডিসেন্ট আছে। তো তারা বিএনপি 5% পূর্ণ করেনি, কিন্তু জামাতের যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, তারা এটার ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু নারীদের প্রতি, নারীদের জন্য জামাত দীর্ঘদিন থেকে কাজ করছে। সুতরাং এখানে একটা পরিবর্তনের সম্ভাবনা নেই তা বলছি না, আবার কাজ করলেই যে সেটা ম্যাটেরিয়ালাইজড হবে নট নেসেসারি। কিন্তু নারীদের জন্য তারা যথেষ্ট কাজ করেছেন, নারীদেরকে টার্গেট করে ঘরে ঘরে জামাতের নারী সদস্যরা যাচ্ছেন, আমার বাসায় এসেছিলেন, আমি দেখেছি। এই জন্য দেখা যায় আপনার ভোট কোন দিকে যায়, কি আপনার ঘরের ভোট। একটু শাহরিয়ার ভাই, আপনাকে জানতে চাই, জামাতের আমির সম্ভবত গত কালকেই তো দেখা করলো প্রধান উপদেষ্টার সঙ্গে, রাইট? সেখানে আমরা যদি দেখেছি গণমাধ্যমে, জামাত আমিরের নিরাপত্তা তারেক রহমানের সমান চাওয়া হয়েছে, এমন একটি খবর আমরা দেখেছি। আমি নিজের কানে এই কথাটা শুনিনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে দেখেছি। মানে এটি কেন, মানে তারেক রহমানের যে নিরাপত্তা, তারও সেটি কেন লাগবে? দেখেন, আপনি যেটা বললেন আমিও কিন্তু শুনিনি, আপনার কাছ থেকে শুনলাম। আর আমি দেখলাম, এটা বোধহয় খবরে না বোধহয় একটা ইয়াতে ফেসবুকে দেখলাম, জনাব আমিরে জামাতকে বিতর্কিত করার জন্যে দলের ভিতরে বাইরে বিভিন্ন লোক কাজ করে। আমি যতটুকু তাকে চিনি, তিনি এই দিলেও নিবেন না, দিলেও সুতরাং বলছেন না, এটা তিনি বিশ্বাস করেন এবং তিনি নিতে চান না, নিবেন না। এবং তিনি যে চিফ অ্যাডভাইজারকে এই কথা বলবেন, এইটা আমি বিশ্বাস করি না। সেজন্য বললাম, স্যাবোটাজ ইনসাইড এবং আউটসাইড দুই জায়গা থেকে তার উপর হওয়াটাই এখন স্বাভাবিক। সুতরাং এইটা একটা অবান্তর, এটা এখানে আসতে পারে না। আমি বলব, আপনার আগের কোশ্চেনে একটু উত্তর দিই। রাষ্ট্রযন্ত্র কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতেছে দেখেন। আসলাম সাহেবের সময় বাংলাদেশ ব্যাংক একটা, ওটা বলে বিআরপিটি সার্কুলার দিলেন, দিয়ে বললেন 2% দিয়ে, ন্যূনতম 2% দিয়ে কি করতে হবে, আপনাকে লোন রিশিডিউল করতে হবে। এবং কিছু ক্ষেত্রে তারা করলেন কি, ওই সমস্ত কোম্পানিগুলোকে নিয়ে এসে তাদের সাথে আলোচনা করে সব শেষ, আমার কাছে যত ডকুমেন্ট আছে, বিকজ অল দ্য কোম্পানিজ, আমি যাদের লিগ্যাল অ্যাডভাইজার, 1% করছেন। এই আসলাম সাহেবের জন্যে একদিন আগে কি করলেন, তার নমিনেশন পেপার ভ্যালিড হওয়ার একদিন আগে 0.5% করে রিশিডিউল করে দিচ্ছেন। এটা তো বিআরপিটি সার্কুলারের মধ্যেই নাই। আর একটা জিনিস বলে, আজকে আমি কোর্টে বসে আছি, বা আপনি তাজ্জব হয়ে যাবেন, 14 লাখ টাকার জন্য অকশন হচ্ছে। লোকটা এসে তার লয়ার কাঁদতেছে 14 লাখ টাকার, কোর্ট বলছে 25% দিয়ে আসেন, না হলে অকশন শুনতে পারবো না। রাষ্ট্রযন্ত্র, একই রাষ্ট্রযন্ত্র, 25 লাখ টাকার মানে 25% হতে হবে 14 লাখ টাকা, নালে তারা আপনার ঘর বাড়ি, বসত বাড়ি চলে যাচ্ছে। আর যে রাষ্ট্রযন্ত্রে যে পলিসি মেকিং করবে,
যে জনগণের টাকা আত্মসাৎ করে নিয়ে বসে আছে তাকে আপনি 0.5 করে দিয়ে করতেছেন কি, আপনি ইলেকশনে দিচ্ছেন। আরও একটা জিনিস দেখেন, আপনি জুলাই সনদে বলা ছিল যে যারা যারা 5 বছরের মধ্যে খেলাফি হবে জি। তাদের এমপিত্ব থাকবে না। তা রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত নিয়ে যে যারা যারা খেলাফি ঋণ আছে তাদেরকে আমরা নমিনেশন দিব না, এই অবস্থানে তো যাওয়ার কথা ছিল, যে যায়নি, কেউ যেতে এটাই তো পারেনি। যায়নি। তাহলে এই জিনিসগুলো নিয়েই আমাদের মনে হয় মানে প্রেশার যেটা বলছেন আচ্ছা, একই আপনারা, সঙ্গে- আমাদের সবার প্রেশার ক্রিয়েট সেটা করে। আরেকটা বিষয় আছে, যেহেতু আপনি গত 4 দিন ধরে বলছিলেন যে ইসিতে ছিলেন, ছোট্ট করে জানবো যে এই যে দ্বৈত নাগরিকত্ব বিষয়টি, জি। এটার ক্ষেত্রে কি বিএনপি জামাত উভয় কি একটি স্যাক্রিফাইস করলো কিনা বা একটু কোনো একটা সমঝোতা করলো কিনা না রাষ্ট্রের সঙ্গে? না না না, এখানে হচ্ছে 3 ধরনের জিনিস আছে। এই জিনিসটা মেসেজটা এভাবে আসেনি। ধরেন আমি আপনাকে বলে দিচ্ছি, 2 জনের কিন্তু বাতিল হয়েছে জি, লাস্টের দিন, কিন্তু 2 জনেরটা বাতিল হয়েছে। চট্টগ্রামের সম্ভবত 2 জন। হ্যাঁ, কি জন্যে? তারা ওই হলফনামায় অস্বীকার করছে তারা দ্বৈত নাগরিক। তাহলে সে একটা মিথ্যা স্টেটমেন্ট দিল যে হলফনামায় লেখলই না সে দ্বৈত নাগরিক। আর যাদেরটা অ্যালাউ হয়েছে তারা কি করছে, তারা দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করছেন, তারা ফিস দিছেন, তারা ওই সরকারের আমার পক্ষে যা যা করা দরকার রিনাউন্সিয়েশনের জন্য আইন অনুযায়ী সেটাই করছেন। রিনাউন্সিয়েশনের এই লটা হচ্ছে, আমি ব্রিটিশেরটা করছি, আমেরিকারটা করিনি। তো ব্রিটেনেরটা হচ্ছে যে আপনি যদি অন্য একটা সিটিজেনশিপ থাকে তাহলে ধরে নিতে হবে রিনাউন্সিয়েশন যেদিন থেকে আপনি সাবমিট করলেন সেদিন থেকে আপনারটা কি অ্যাকসেপ্টেড। সো এই জায়গায় আইনের ব্যাখ্যাটা অত্যন্ত পরিষ্কার। যাদেরটা এটা ছিল খালি তাদেরটাই নির্বাচন কমিশন অ্যালাউ করছে, অন্য কারোটা করেনি। আর একটা দ্বৈতচারিতার কথা বলি, যে কনস্টিটিউশনে আপনি বলেন ডুয়েল সিটিজেন মর্যাদা দিলেন, জি, জি। তাহলে আপনি ডুয়েল সিটিজেন স্বীকারই করতেছেন কনস্টিটিউশনে, তাহলে আপনি আবার ইলেকশন কমিশনে বলতেছেন না ডুয়েল সিটিজেন হলে ভোট দিতে পারবা কিন্তু ভোটে দাঁড়াতে পারবে না। এটা কি? ভোট দিতে পারবা, প্রবাসীরা তো আপনি ভোট দিচ্ছেন, তাহলে আপনি যদি ভোট দিতে পারেন তাহলে আপনি ভোটে দাঁড়াতে পারবেন না কেন? ইউ আর টেকিং অ্যাওয়ে ইউর কনস্টিটিউশন রাইট। এই দ্বিচারিতার কারণ ছিল। এটা রাষ্ট্রের নিশ্চয়ই ঠিক করবে। আমরা একটু জি, 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 বলুন। যেহেতু আপনার কাছে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি বলেছেন বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে। আমরা দেখলাম এবার বিএনপি তাদের ইশতেহার বা প্রচারণা এই দুটি কার্ড খুব ব্যবহার করছে। আপনি কি মনে করছেন আসলে ধোঁকাবাজি করছে কিনা? আমি সত্য জানাবো দর্শক, তাকে আবার ছোট্ট বিরতি ফিরছি করে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর কথা বলছিলাম সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। আলোচনার বিষয় হচ্ছে নারূপ। আমরা ছিলাম ডক্টর জাহিদুর রহমান। আপনার কাছে জামাতের নায়েবে আমির বলেছেন যে একটি দলকে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে ভোটের আগে অসমতল মাঠ তৈরি করছে সরকার। বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। ডক্টর আব্দুল্লাহ তাহের এই কথা বলেছেন, আপনি কি তার সঙ্গে একমত? একেবারেই না, কিন্তু ওনার আগে একটা ইস্যু এসেছিল যে সমান নিরাপত্তা চাওয়া নিয়ে। আমি হ্যাঁ, আমি পড়ছি পড়েছি, ওনার লাইনটা আমি পড়েছি। না, এরপর না উনি আরো পরে বলেছেন, আমি বাকি লাইনটা পড়ি। এটা তো আপনি এটার অংশ। এটা হলো আজকে বলেছেন, গতদিন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বেরিয়ে বলছেন অন্য কাউকে অধিকতর নিরাপত্তা বা প্রোটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামের আমিরকেও একই ধরনের আচরণ ও প্রোটোকল দিতে হবে। মানে একটা দলের দ্বিতীয় প্রধান কারো যদি প্রয়োজন না থাকে, জনাব শফিকুর রহমান ওনার যদি ঝুঁকি থাকে এই লেভেলের, আমিও মনে করে দেওয়া উচিত। উনি এই দেশে আছেন, ছিলেন এবং বেশ ফ্রিলি চলেছেন। ওনার কিন্তু গানম্যান বাসায় এবং ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারেক রহমানের যে প্রোটোকল, এটা তারেক রহমানের এবারকার নির্বাচনী কর্মকাণ্ডকে সিরিয়াসলি হ্যাম্পার করছে। এখন আমার মনে হয় বিএনপির উচিত এভাবে বলা যে ডাক্তার শফিককেও এটা দিয়ে দেওয়া হোক, এটা ডাক্তার শফিকের ক্ষতি হবে। হ্যাঁ, কারণ উনি ওনার মতো করে কমফোর্টেবলি নির্বাচন করতে পারবেন না। মানে অবাক লাগলো আমার মুভ কাছে। করা যাবে না। আচ্ছা, এবার আপনি যে প্রশ্নটা করেছেন, আমি একটা জিনিস বর্তমান বাংলাদেশে দেখতে চাই, সেটা হচ্ছে বিএনপির ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড যা যা আছে সেগুলো জামায়াত যদি সঠিক মনে না করে, করতেই পারেন। এটার জন্য এক ধরনের ইন্টেলেকচুয়াল ডিবেট আমরা দেখতে চাই। ধরুন ওনারা যে এই কার্ড দেবেন, এই কার্ড ম্যানেজেবল কিনা, এটার যে ফাইন্যান্স প্রয়োজন সে ফাইন্যান্স আসতে পারে কিনা, সেগুলো একদম ক্যালকুলেশন করে দেখাক তারা। আবার আমরা দেখতে চাই বিএনপিও তাদের এই জবাবগুলো তারা দেবেন, তারা কিভাবে ফাইন্যান্স এনশিওর করবেন, কিভাবে এটা মানুষের কাছে পৌঁছে দেবেন। এই ঢালা মন্তব্যের যুগ কিন্তু শেষ। আমি একটা উদাহরণ দিই। আমরা ছোটবেলায় দেখতাম একটা বাজেট যখন হতো, গণবিরোধী বাজেট প্রত্যাহার করা বলে মিছিল টিছিল করে ফেলতো। আপনার এখানে আমরা যারা অর্থনীতিবিদ নই, আমরাও বাজেটের সময়
পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি ডিবেট করেছি, রাজনৈতিক দলগুলো করেছে, জি। শিক্ষায় বরাদ্দ কি হয়েছে, স্বাস্থ্যে কি হয়েছে, অন্য জায়গার সাথে তুলনা কি, কিভাবে আমাদের প্রকল্পগুলোর কত পার্সেন্ট ঠিক মতো যায় না, সোশ্যাল সেফটি কত পার্সেন্ট যায় না, আলাপগুলো কিন্তু এই লেভেলে হওয়া উচিত। ওনার কাছ থেকে আমি এই ধরনের ঢালাও মন্তব্য আমরা আবার আসবো। সাহেব, এই যে ধোঁকাবাজির কথা বলেছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এই যেটি বলছে জাহেদ ভাই যে এই ধরনের গতানুগতিক, যেটি আপনার আমি আপনাকে বলি, জায়েদ ভাইকে আমি সমর্থন করি। ডক্টর তাহের সাহেবের কাছে উনি দায়িত্বশীল যে জায়গা থেকে এই ধরনের কথা বলা অনাকাঙ্ক্ষিত, এবং জামাত ইসলামের এটা পরিষ্কার করা উচিত উনি কেন এটা করলেন। যতখানি আমি বললাম যে আমি ব্যক্তিগত, আমি তার জামাত ইসলামের মুখপাত্র না, আমি জামাত ইসলামের কোনো পদধারীও না, আমি একটা জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী। তো শুভাকাঙ্ক্ষী হিসাবেও অনেক কথা বলা অনেক রিস্কি। সো ডক্টর তাহের সাহেব যে কথাগুলো বলছেন, প্রথমটা দ্যাটস ইউজলেস, এটা উনি বলতে পারেন না এবং ওনার বলা উচিত না, এটা ন্যারো মানসিকতা। আপনার যদি লাগে, আমিরে জামাতের যদি কি লাগে, প্রাতিষ্ঠানিক নিরাপত্তার প্রয়োজন হয়, তার জন্য এই সরকারকে দাবি জানাবেন, দিবেন, অমুকে করছে এখন আমিও করব, এটা এই ধরনের রাজনীতি জামাত ইসলাম করে না। দ্বিতীয় কথা, ফ্যামিলি কার্ড নিয়ে, এটাকে আমি সমর্থন করি। কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ড নিয়ে একটা ধোঁকাবাজি যদি হয়ে থাকে, এই ওয়ার্ডটা কি কোনো একজন দায়িত্বশীল বলবে না? দায়িত্বশীলের কি বলা উচিত যে ফ্যামিলি কার্ডের যে মিথ বা এটা একটা ইউটোপিয়া, আমিও বলতেছি আপনাকে এটা একটা ইউটোপিয়া, কারণ এটা দেওয়ার মতো এই রাষ্ট্রের ক্ষমতা নেই। বরং আমিরে জামাত কি বললেন দেখেন, আমিরে জামাত বললেন আমরা বেকারত্ব দূর করব যাতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রয়োজন না হয়। তো বেকারত্ব দূর কথা বলেছেন, হ্যাঁ, বেকারত্ব দূর করবো। আমিরে জামাতের স্ট্যান্ডিংটা দেখেন, আর ডক্টর মোহাম্মদ তাহেরের এই যে ইন্টারনাল কিছু মানুষের কথার ধরনটা, তাদের স্যাবোটাজের ধরনটা, এটাও কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমিরে জামাত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে নেতৃত্ব দান করতেছেন, তিনি বলতেছেন ফ্যামিলি কার্ড না, আমরা যুবকদের হাতে কাজ তুলে দেবো। তাহলে কাজ আগে না ফ্যামিলি কার্ড আগে? আবার আসবো। যাতে আমরা শুরু করেছিলাম যে বিষয়টি, সেদিন শেষ করতে চাই যে চাকসু যে বন্ধ হলো, স্থগিত হলো 4 সপ্তাহের জন্য, কার লাভ হলো কার ক্ষতি হলো বিএনপি জামাতের? আমি কারোর লাভ ক্ষতি হবে বলে মনে হয় না। ধরুন এই নির্বাচনটা হলো, ধরে নিলাম ছাত্র শিবির জিতলো, মানে না, আমি কি বলছি জাতীয় রাজনীতি বা আগামী জাতীয় সংসদ। আমি আসছি, মানে যদি ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্রভাব যদি পড়ে থাকে, টপ ইউনিভার্সিটিগুলোতে ছাত্র শিবির ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, সেটার ইম্প্যাক্ট আসলে পড়ে গেছে। যদি পড়বে কিনা ইজ ডিফারেন্ট ডিবেট, আবারও বলছি, আমি মনে করি না এটা তেমন কিছু পড়বে, কিন্তু যদি পড়ে থাকে, সাকসু যোগ হলে এটা নতুন কিছু যুক্ত হতো বলে আমার মনে হয়। আবার এটা বন্ধ করার মাধ্যমে, ইনফ্যাক্ট যারা রিট করেছে, এটা বন্ধ করার মাধ্যমে ছাত্র শিবির তাত্ত্বিকভাবে ধরছে তর্কের খাতিরে যদি আরেকটা জয় পেত, সেটা ঠেকিয়েও অনেকে বলছে যে মানে যে ক্ষমতা দেখিয়ে একটু রিট করা হলো বা স্থগিত করা হলো, এইটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিনা? সেটাও মনে করি না, আমি সেটাও মনে করি না। নির্বাচন এখন জাতীয় নির্বাচন, আপনি কি তাই মনে করেন? আমি মনে করি এই কাজটা একটা ধিক্কারজনক। আমি আমার অন্তঃস্থল থেকে ধিক্কার জানাই যারা এই কাজের সাথে জড়িত এবং কোর্টকে ব্যবহার করে। আবার ঠিক গত 15 বছর বিএনপির আইনজীবীরাই ছিলেন, আমি বলে দিচ্ছি, বিএনপির আইনজীবী না, তারা বের হয়ে যেভাবে করছে, গত 15 বছর কোর্টের ঘাড়ে বন্দুক রেখে যেভাবে রাজনীতিকে ইউজ করা হয়েছে, আজকে সকালবেলা একই ঘটনা ঘটলো। এর জন্য আমি ধিক্কার জানাই। আর বললেন যে জাতীয় ইলেকশনে পড়বে না, আমি বলতেছি আপনাদের মাধ্যমে এই ইলেকশনটা বন্ধ করে বিএনপি কি পাইলো? ক্ষতিগ্রস্ত হওয়াটা ছাড়া। আমার ছাত্ররা ভোট দিবেন, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি সেটা কেড়ে নিলেন কেন? আপনার চেয়ারম্যান যাবে বলে? এই যে একটা নিকারজনক ঘটনা করলেন, করে কি ভোটারের মন পাবেন আপনি? আর আরেকটা জিনিস বলছে জাতীয়, শোনেন, 4 কোটি ভোটার হচ্ছে এবারে কি যুবক, এই যুবক শ্রেণীরাই হচ্ছে ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করছে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, তাদের ভোটটা ম্যাটার, এবং তারা ভোট দিয়ে দেখিয়ে দিছে তারা কোন পক্ষে, এবং জরিপটাও সেটা প্রতিফলন ঘটাচ্ছে। সো এই জরিপকে আপনি মানে অবস্ট্রাক্ট করার জন্য অর্থাৎ ভোটই বন্ধ, তাহলে আপনি আজকে ভোট বন্ধ করে দিয়েছেন, সামনে তো আপনি যদি জিততে না পারেন তাহলে কি আপনি রিট করে মানে জাতীয় সংসদ নির্বাচন তো বন্ধ করে দিবেন মনে হচ্ছে? না, আমার কাছে তো তাই মনে হচ্ছে। আপনি আবার কোর্টকে ইউজ করে জাতীয় সংসদ নির্বাচন যে বন্ধ করবেন না, তার গ্যারান্টি কি? দ্যাট ইজ দ্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তেমনটি না ঘটুক, আমরা সেটা প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ জাহিদ, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে, আমরা তাদের সঙ্গে যেটি শেষে বলছিল শাহরিয়ার ভাই, তেমনটি না ঘটুক, আগামী নির্বাচন একটি সুষ্ঠু পরিবেশে হোক। 16 কোটি মানুষের প্রায় 12.5 কোটি ভোটার রয়েছে, তারা ঠিকঠাক মতো ভোট দিয়ে 24-এর যে আকাঙ্ক্ষা, সে বাংলাদেশ পন্থার একটি সরকার গঠন করে সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।